বান্ধবীদের সাথে বাজিতদের অচেনা আইডিতে নিজের একটি হট বোল্ড ছবি পাঠায় মেঘালয়া। ছবির নিচে লিখে দেয়, আজ রাতে তোমার সাথে টি-20 ম্যাচ খেলতে চাই। মেসেজ পাঠিয়ে বিছানার উপর পা তুলে বসে সে তার ফোনটা নাচাতে নাচাতে বান্ধবীদের দিকে তাকালো। ওপাশে দাঁড়িয়ে থাকা ফাতিহা, রাইসা আর তানিয়ার মুখের রক্ত যেন এক পলকে চুষে নিয়েছে কেউ। মেঘালয় ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। বাজি জেতার 12,000 টাকাতে, জলদি। মেঘালয়া যা বলে তা করে দেখায়। ফাতিহা এবার আমতা আমতা করে শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, আসলে মেঘু, আমাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই রে। কি? মেঘালয়া গলার আওয়াজ এক ধাক্কায় সপ্তমে চড়ল। সে বিছানা থেকে লাফিয়ে নামল। শাহ স্টার লি, খাচ্চুন্নির দল, তোদের কাছে টাকা নাই তাহলে আমার সাথে বাজি কেন ধরলি? ফাজলামো পাচ্ছিস? হয় আমার টাকা আমায় দিবি, না হলে আমার সম্মান আমার কাছে ফেরত দিবি, কুত্তি ছেড়ি। মেঘালয়া চিল্লাচিল্লিতে পুরো ঘর কাঁপছে। ফাতিহা পরিস্থিতি সামলে দিতে দ্রুত মেঘের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। আরে শান্ত হ। তোর ছবি মনে হয় ওপাশ থেকে এখনো দেখেনি। দাঁড়া, দাঁড়া, আনসেন্ড করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি সব। ফাতিহা কাঁপা কাঁপা আঙ্গুলে মেসেজ অপশনে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই আর হাতের আঙ্গুল জমে বরফ হয়ে গেল। মুখের রং চুন। বাকি দুটো মেয়েও ফাতিহার কাঁধের উপর দিয়ে স্ক্রিনে উকি দিল। সবার চোখ চড়ক গাছ। ছবিটার নিচে দুটো ব্লুটিক জ্বলজ্বল করছে। ছবি ইতিমধ্যেই সিন হয়ে গেছে। শুধু তাই নয়, চ্যাট বক্সের ওপরের দিকে লেখা উঠছে, টাইপিং। সবাই বেকায়দা ফেঁসে গেছে। সেটা বুঝতে আর বাকি রইল না। ফাতিহা থতমত খেয়ে ফোনটা মেঘালয়ের দিকে বাড়িয়ে দিল। গলার আওয়াজ গলার আওয়াজ কাঁপছে। মেঘ, আসলে মেঘ, আসলে হয়েছে কি? মেঘালয় এবার ফেটে পড়ল। চাপা চিৎকার করে ফাতিহার কলার চেপে ধরল। বান্দির বাচ্চা, কি হয়েছে তোর? আবার বাচ্চা হয়েছে? কথা আটকে যাচ্ছে কেন? দেখ, ওপাশ থেকে রিপ্লাই আসছে। রাইসা রাইসা ফিসফিসিয়ে বলল, ওদের এই চরম পিত্তণ্ডার মাঝে ফোনটা টু করে শব্দ করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওপাশে সে অচেনা আইডির মেসেজ। রাগ ভুলে চারজনই হুমড়ি খেয়ে পড়ল স্ক্রিনের ওপর। ওহ মাই সুইট হার্ট, ইউ লুকিং সো হট। একটু ওয়েট করো, আমি আসছি। এসে টি-20 নয়, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো, খাট কাঁপাবো। জাস্ট ওয়েট কর মি। মেসেজটা পড়েই ফাতিহা আর তানিয়া ভয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। মেঘালয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্ক্রিনটার দিকে। রিপ্লাইয়ের ভাষা আর আত্মবিশ্বাস বলে দিচ্ছে, ওপাশের মানুষটা কোনো সাধারণ সস্তা ছেলে নয়। ঠিক তখনই চ্যাট বক্সের ওপরে প্রোফাইল পিকচারটায় মেঘালয়া ভালো করে তাকালো। এতক্ষণ খেয়াল করেনি। এবার জুমিং অপশনে গিয়ে দেখল, ডিউটি পরা এক জোড়া তীক্ষ্ণ গম্ভীর চোখ ইউনিফর্মের কাঁধের অ্যাপোলেটে মোটালের একটা চমৎকার শাপলা জ্বলজ্বল করছে, যা স্পষ্ট জানান দিচ্ছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর। আর তার ঠিক নিচেই মেটালের হরফে খোদাই করা আছে, বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেই মেজরের আসল পরিচয়টা নিশ্চিত হতেই মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাক্ষাৎজমের কাছে নিজের এমন ছবি পাঠাতে গেলেও এ যে ওর আপন বড় ভাই নোমান ইয়াসিনের
একমাত্র বাল্য বন্ধু। জানো জিগার, ওরে আল্লাহ, এই কারোর মেসেজ পাঠাতে দিলি রে। ও যদি জানতে পারে এই মাইয়াটা আমি, তাইলে আমারে জানত কাইট্টা বুড়িগঙ্গার পানিতে ভাসাইব। মেঘালয়া মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। রাইসা রাইসা, তানিয়া আর ফাতেহা এমনিতেই কাঁপছিল। মেঘের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। মেঘের ফ্যাকাশে ভয়ের তো মুখের দিকে তাকিয়ে ফাতিহা ভয়ে ভয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, এনি কে রে মেঘ, এত ভয় পাচ্ছিস কেন? বড় ভাইয়া, বন্ধু, মেজর শীর্ষ কারদার আঙ্কল। নামটা উচ্চারণ করতে না করতেই মেঘালয়ের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তীব্র ভয়ে চোটে মাথা ঘুরে সে ধপাস করে মেঝের ওপর লুটিয়ে পড়ে। চোখের পলকে অজ্ঞান হয়ে গেছে মেঘ। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে রাইসা, তানিয়া আর ফাতিহার কলিজা যেন এক মুহূর্তেই পানিশূন্য হয়ে শুকিয়ে গেল। সেদিন মেঘের কপাল ভালো ছিল যে আইডিটা ওর আসল নামে ছিল না। একদম নিখুঁত একটা প্রোফাইল আইডি, ফেক আইডি ছিল। আর ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে যাওয়ার পর বান্ধবীরা চালাকি করে চ্যাট হিস্ট্রি ডিলিট করে আইডিটায় পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল। কিন্তু আজ 6 মাস পর খালাতো ভাইয়ের বিয়েতে যেই যমদূতকে সামনাসামনি দেখে মেঘের আত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। একই মেঘ, তুই এত ঘামাচ্ছিস কেন? এসি তো ফুল স্পিডে চলছে। খালাতো বোন মিথিলার ধাক্কা আর কথায় বাস্তবে ফেরে মেঘ। সে ওড়না দিয়ে কপালে ঘাম মুছছিল। একটু দূরেই শেরওয়ানি পরা বরের পাশে দাঁড়িয়ে ওর বড় ভাই নোমানের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন স্বয়ং শীর্ষ কারধার অঙ্কন। নেভি ব্লু কালারের ব্লেজারে তাকে দেখতে যতটা হ্যান্ডসাম লাগছে, তার চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর লাগছে মেঘের কাছে। মেঘ ঢোক গিলে আঙুল তুলে শীর্ষকে দেখিয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, উনি উনি তোদের এখানে কি করছেন? মিথিলা মেঘের আঙুলটা টেনে নামিয়ে হাসতে হাসতে বলল, আরে আরে বন্ধু, উনি আমার নিজের আপন চাচাতো ভাই। আর্মিতে আছেন, মেজর, ভীষণ কড়া আর রাগী মানুষ। আমরা সব ভাই বোনেরা ওনাকে বাঘের মতো ভয় পাই। মিথিলার কথা শুনে মেঘের ইচ্ছা করল এই মুহূর্তে বিয়েবাড়ির মেঝেটা দুভাগ হোক আর সে সোজা পাতালপুরীতে ঢুকে যাক। দুনিয়ায় এত মানুষ থাকতে এই লোকটাই মিথিলা চাচাতো ভাই হবে। আমি আমি একটু আসছি রে, ওয়াশরুমে যাব। মিথিলাকে কোনোমতো এড়িয়ে মেঘ হনহন করে হেঁটে একটা ফাঁকা রেস্টরুমে চলে আসলো। ভেতরে সিটকিনিটা আটকে দিয়ে সে পাগলের মতো পায়চারি করতে লাগলো আর তার দিয়ে নখ কাটতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটা দেখে নিজেকেই গালি দিতে ইচ্ছা করছে ওর। কোন বা স্টাইলে বলছিল ওই দিন বাজি ধরতে, এবার বস ঠেলা মেঘালয়া। আইডি ফেক ছিল বলে সেবার বেঁচে গেছিল। নোমান ভাইয়াও টের পায়নি। কিন্তু এই লোক যদি কোনোদিন কোনোভাবে বুঝতে পারে ওই রাতের মেসেজ আর হট ছবি পাঠানোর মেয়েটা আমি, তাহলে আমার জ্যান্ত ইন্নালিল্লাহ হয়ে যাবে। ডিফেন্সের মানুষ ধরে নিয়ে এনকাউন্টার করে দিলেও কেউ টের পাবে না। মেঘ নিজের গালে নিজেই 2টো থাপ্পড় মারল মাথা ঠান্ডা করার জন্য। নিজেকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বলল, শান্ত হ মেঘ, শান্ত হ। আইডি তো ডিলিট করে দিয়েছিস। উনি তোকে সামনাসামনি কখনো দেখেনি। ওই লোকে চিল একদম নর্মাল থাকবি। ওর বকবকের মাঝে হঠাৎ করে
কাঠের দরজার ওপর সজোরে আঘাত পড়ল। আর তারপর পরই ওপাশ থেকে ভেসে এলো সেই গমগমে ধারালো গলা। রুমে কে ঢুকেছে? বের হও বলছি। শিরশোর গলার আওয়াজ শুনে মেঘের কলিজা এক ঝটকায় মুখের কাছে চলে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। আসলে আসলে ছোটবেলায় একবার খালার বাড়ি এসেছিল মেঘ। তখনই এত ছোট ছিল যে শীর্ষ যে মিথিলার নিজের আপন চাচাতো ভাই সেটাও জানতই না। সময়ের সাথে সাথে একদম ভুলে গিয়েছিল। আর আর বড় ভাই নোমানের সাথেও শীর্ষকেও বড় জোর বার দুয়েক দেখেছে দূর থেকে। তাই এই খিটখিটে মেজাজে আর্মি অফিসার সম্পর্কে ওর তেমন কোনো ধারণাই ছিল না। এদিকে ওপাশ থেকে লাগাতার দরজায় কড়া নেড়েই চলেছে শীর্ষ। ও ধৈর্যর ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। বের হবে নাকি দরজা ভাঙবে? 1, 2। মেঘ আর ঝুঁকি নিল না। 3 গোনার আগে দ্রুত যে ছিটকিনি খুলে দরজাটা টেনে দিল। দরজা খুলতেই লম্বা চওড়া দেহি শীর্ষ হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। নিজের বেডরুমে একজন অচেনা ফ্যাকাশে হয়ে যাওয়া মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শীর্ষ নিজের ঘন ভ্রু দুটো কুঁচকে নাচাল। সে এক হাত পকেটে পুরো মেঘের ওপর নিচ তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করল, হ আর ইউ? ইয়ে মানে আমি কেউ না। মেঘালয়া ভয়ের চোটে তোতলাতে শুরু করলো। ওখান থেকে যত দ্রুত সম্ভব পালানোর জন্যই জেনা ও হিল জুতো পরা পায়ে ঘর থেকে বের হতে যাবে, অমনি ঘটল অঘটন। ওর ভারী জাঁকজমকপূর্ণ লেহেঙ্গার ঘেরের সাথে নিজের পা পিছিয়ে গেল। ব্যালেন্স হারিয়ে সে সোজা সামনের দিকে চিৎপটাং হয়ে পড়ে যেতে নিল। পড়তে পড়তে মেঘ চোখ মুখ খিচে চিৎকার জুড়ে দিল, ওরে আল্লাহ, আমারে বাঁচাও। মাটিতে পড়ার আগেই ওর এক সেকেন্ড মেঘের মাথায় দুনিয়ার সব আজগুবি চিন্তা ভর করল। সে হাত পা ছুড়ে বিলাপের সুরে চিল্লানো শুরু করলো, আমি মইরা গেলে আমার না হওয়ার বাচ্চা কাচ্চার কি হইব রে? আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, হাসা কইতাছি। এখন থাইকা সব মাইনা চলমু। আমার না হওয়া স্বামীরে বিধবা কইরো না তুমি রে। হে স্টুপিড গার্ড, জাস্ট শাট আপ। কানের কাছে একটা বজ্রপাতের মতো ধমক শুনে মেঘালয়া পুরো আকাশ থেকে পড়ল। ভয়ার্ত চোখে এক চোখ খুলে তাকাতেই ও দেখল ও মাটিতে পড়েনি। শীর্ষ নিজের শক্ত দীর্ঘ হাত বাড়িয়ে দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে পতন থেকে বাঁচিয়েছে। কিন্তু মেঘের মুখের একদম ইঞ্চি খানেক দূরত্বে এখন শীর্ষ সেই রাগী গম্ভীর মুখ। এত কাছ থেকে যমদূতকে দেখে মেঘের ভেতরটা চটে হাত পা ছড়াছড়ি করতে গিয়েও নিজের ব্যালেন্স তো রাখতে পারলই না। উল্টেটা শীর্ষ ব্লেজারের কলারটা খামচে ধরল। ফলাফল যা হওয়ার তাই হলো। হঠাৎ এই টানে শীর্ষও নিজেকে ভারসাম্য ধরে রাখতে পারল না। মেঘকে নিয়ে সে ধপাস করে ফ্লোরের ওপর পড়ে গেল। মেঝেতে পড়ার পর মেঘ টের পেল ওর ওপর প্রায় 6 ফুট উচ্চতা একটা বিশাল ভারী শরীর চেপে বসেছে। মেঘালয়ের দম বন্ধ হওয়ার জোগাড়, কোমরটাও বুঝি ভেঙেছে। সে নিচ থেকে চোখ মুখ কুঁচকে চিৎকার করে দিয়ে বলল, আল্লাহ রে, গেছি রে আমি। ধামড়া হাতির চাপায় চিলে চাপট হইতাছি রে। ওরে কে কোথায় আছিস? আমারে এই জলহস্তি আর হাতি নিয়ে থেকে উঠারে, বাঁচাও। মাথামোটা কোথাকার রাগে গজগজ করতে করতে মেঘের ওপর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো শীর্ষ।
নিজের নেভি ব্লু ব্লেজারটা টেনে টুনে সোজা করে সে মেঘের দিকে তাকালো। মেয়েটার কাণ্ড কারখানা থেকে তার মেজাজ চড়ে গেল। মাটিতে ওভাবে পড়ে থাকতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বড় শক্ত হাতটা বাড়িয়ে দিল। হাত ধরে উঠে এসো। মেঘালয়া তখনও ফ্লোরে পড়ে আছে। ওর মাথা ঘুরছে। ও বোবা বোবা চাহনিতে শীর্ষের দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ও বেঁচে আছে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সে শীর্ষ শক্ত হাতটা শক্ত করে ধরল। ওঠার জন্য শীর্ষে যখন আলতো করে টানে মেঘকে উপরের দিকে তুলছিল, ঠিক তখনই মেঘের জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা চওড়া ওড়না একপাশে সরে গেল। আর ঠিক সেই মুহূর্তেই শীর্ষ তীক্ষ্ণ চোখে নজর গিয়ে পড়ল মেঘের উন্মুক্ত ফর্সা উদরে। কূপের মতো গভীর নাভির ঠিক পাশেই একটা কুচকুচে কালো তিল হীরের টুকরোর মতো চিকচিক করছে। সেই দৃশ্যটা দেখা মাত্রই মেজর শীর্ষ কারদারের মতো একজন শক্ত মনের মানুষের বুকের যেন আচমকা একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল। হাতের টানটা কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। নিজের অজান্তেই ঘোর লাগা শীর্ষ ঠোঁট গলে বেরিয়ে এলো এক লাইনের ফিসফিসানি, হোয়াট আ বিউটিফুল নাভেল। প্রথম পর্ব মেজর ফার্দার কিনারা ঝুমুর। খালাতো ভাইয়ের বাসরঘর সাজানো গুরুদায়িত্ব পড়েছে মেঘালয়ায়, মিথিলা আর কিঙ্গাসহ আরও বেশ কয়েকজনের ওপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামে দুই ছেলেও। সবাই মিলে হাসি মুখে রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারিদিকে সুগন্ধি ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারির কোনো চিহ্ন দেখতে পেল না মেঘ। তার সরল আর কৌতূহলীয় মন এক ঘটকাটা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে বসল, আচ্ছা, বাসর রাতে মশারি টানাই না কেন রে? হেগরে কি মশার কামড়ায় না? মেঘের এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রাণ শুনে ঘরের সবাই এক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপরে পুরো ঘর জড়ো হো হো করে হাসির রোল উঠল। কিঞ্জা নিজেরা হাসি চেপে মেঘের লোকের ডগায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, ধুর পাগলি, ওই রাতে নিজেরা মারামারিতে মেলা ব্যস্ত থাহে। মশায় কামড়াইলেও ওটুকু ব্যথায় হেগো কিছু যায় আসে না। মেঘের চোখ দুটো এবার আরো বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথতে থাকা রাহাত সুযোগ বুঝে কোথার মাঝে ফোড়ন কেটে উঠল। সে পাকা হেসে বলল, হেইডা আপনের বিয়া হইলেই নিজের চোখের জানবার পারবেন। অহুন আপনে শুরু মানুষ, আগে বড় হন, বিয়া করেন, তারপরে দেহেন এইয়া কি হইয়া মারাবাড়ি কিনা। রাহাতের এমন রক্তস্না আর দ্বার্থবোধক কথায় মেঘালয়া মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামবর্ণের মায়াবী মেয়েটা আজ একটা ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একদম হালকা ছোঁয়াচে সাজ। এ অল্প সাজেই তাকে ডালিম ফুলের মতো নির্গন্ধ দেখাচ্ছে। রাহাত যখন মেঘের সেই লাজুক মিষ্টি হাসির দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুরো ঘরে বাতাস ভারী করে বাজের মতো আছড়ে পড়ল এক গম্ভীর ধারালো কণ্ঠস্বর। কোনো মারামারির কথা বলা হচ্ছে এখানে। হঠাৎ হঠাৎ দরজার মেজর শীর্ষ কার অঙ্কনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসি মুখের রক্ত যেন
এক পলকে চুষে নিলে কেউ। প্লেজারিংহীন শার্টের হাত দুটো কনুই পর্যন্ত গোটানো, চোখে তার চিরাচরিত রাশবুয়ারি আর তীক্ষ্ণ চাউনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়েও আমতা আমতা করে গ্রামীণ টেনে বলেই ফেলল, ইয়ে 420 কথা বলা হচ্ছে ভাইয়া। ওই যে বাসর রাতেই মেম্বাই মারামারি হয় আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা ও আবশ্যক কথা শুনতেই মেজর শীর্ষ চোয়াল শক্ত হয়ে উঠল। কপালে রাগগুলো ভেসে উঠল তার। সে বাঘের মতো গর্জে উঠে ধমক দিয়ে বলল, শুধু ভাষায় কথা বলতে পারিস না, আর ছোটদের সামনে এসব কেমন নোংরা কথাবার্তা। যা, বের হয়ে যা ঘর থেকে। মেজর কারদারের সেই বর্জ্য কণ্ঠের ধমক আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাহস কারো ছিল না। আদর আর রাহাত আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেল ঘরের ভেতর। ঘরের ভেতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জা আর মেঘালয়া পাথরের মূর্তির মতো যে যেখানে ছিল সে সেখানে দাঁড়িয়ে রইল। নগার মতো শক্তিটুকু যেন তাদের শরীর থেকে উধাও হয়ে গেছে। ভয়ের চোটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তওবা আস্তাগফিরুল্লাহ করতে লাগলো। পড়তে পড়তে বিড়বিড় করতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিউরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দরুদ পড়ে, ও ঠিক সেভাবেই মনে মনে সব আওড়ে যাচ্ছে। আর ওদিকে মেঘালয়ের ঠায় দাঁড়িয়ে একদৃষ্টিতে মেজর দিকে তাকিয়ে মনে মনে রোনাজারি করেছে, লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। যমদূতের সামনে পড়ে মানুষের যে দশা হয়, মেঘের এখন ঠিক সেই দশা। ওরা যখন মনে মনে ইষ্টনাম জপতে ব্যস্ত, ঠিক তখনই শীর্ষ চ্যাট করে ওঠে। সিংহের গর্জের পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলল, কি হলো? তোদের কি এখানে থাকার জন্য আলাদা করে নেমন্তন্ন করতে হবে? বেরিয়ে যা এখান থেকে। ফোর্ট শীর্ষ ধমকে মিথিলা আর কিঞ্জার সাথে মেঘ মাথা নিচু করে বিড়ালের মতো ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু মেঘ দরজার চৌকাঠ পার হওয়ার আগেই ঘরের ভেতর আবার আছড়ে পড়ল সেই গমগমে কণ্ঠস্বর, এই ল্যাভেন্ডার গার্ল, শোট হওয়ার বাকিরা বের হয়ে যা। কথাটা শোনা মাত্রই মেঘের পায়ের জুতো যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলা আর কিঞ্জা দরজার কাছে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। ভয়ে ওদের গলা শুকিয়ে কাঠ। মিথিলা কোনোমতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাইয়া, ও কেউ, তোদের যাস যেতে বলেছি না, নিজের চরকায় তেল দে। শীর্ষের চোখ রাঙানি দেখে ওরা আর এক সেকেন্ডেও দাঁড়ানোর সাহস পেল না। ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকল। চারজন মিলে দরজা একদম চিপায় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড় করে দাঁড়ালো। সবার মনে এক কৌতূহল, এর আগেই মেজর হঠাৎ মেঘালয়াকে একা ঘরে কেন আটকে রাখলো? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেই না দরজা ফাঁক দিয়ে উঁকিঝুঁকি মারতে যাবে, অমনি অমনি ভেতর থেকে শীর্ষ তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো, দরজার চিপায় উকি দেওয়া ওই চারটা মাথাকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের ওপর অর্জুন গাছের ডালের একটা বাড়িও মাটিতে পড়বে না। শীর্ষর মুখের কথা শুনে শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পিঠের চামড়ায় ওঠার দৃশ্য ভেসে উঠতেই দেরি হলো না। শীর্ষ
ওদের পিছনে চেলা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শুয়োরের দল, তোদের বেরিয়ে যেতে বলার পরেও এখানে লুকিয়ে চোরের মতো আড়ি পাচ্ছিলি। তারা তারা দেখাচ্ছে মজা। তা দেখেই রাহাতার আদর শুকনো এক ঢোক গিলে পালালো দরজার চিপা থেকে। এদিকে কিঞ্জা আর মিঠালাও যেন একই স্বপ্ন দেখল। উঠোনের আম গাছের ডালে ওদের 2 হাত রশি দিয়ে বেঁধে লুটিয়ে দেওয়া হয়েছে, আর মেজর শীর্ষ কারদার 2 হাতে 2টো অর্জুন গাছের মোটা চেলা কাঠ নিয়ে ধাম ধাম করে ওদের পিঠে পিটাচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে শীর্ষ ঘর থেকে বের হওয়ার আগেই ওরা আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড়ে লাগলো। আপনি বাঁচলে বাপের নাম। এই নীতি মেনে ওরা দ্রুত পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়তো ফিসফিসানি স্বরে মেঘের উদ্দেশ্যে বলল, তোরা তার মাগফিরাত কামনা করতাছি রে মেঘ। আল্লাহ তোকে জ্যান্ত কবর হওয়া থেকে বাঁচাক। খট করে ছিটকি লাগার শব্দ মেঘের কানে যেন যমদূতের পরোয়া হয়ে বাজল। দরজার লক করেই শীর্ষ ধীরে পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাওয়ার মতো। মাপা আর ভয়ঙ্কর শীর্ষকে এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা দরফর করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছাতে লাগলো। কিন্তু পেছাতে আর কত দূর যাওয়া যায়। মাত্র কয়েক গজ পেরোতেই তার পিঠে গিয়ে ঠেকল বাসর ঘরে সেই সুজিত খাটের শক্ত কাঠের পায়রার সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভের লাভ কিছুই হলো না। মেঘালয়কে একদম কোণঠাসা করে ফেলে শীর্ষ এক ঝটকায় হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে আনল। মেঘ পুরো সবস্থিত হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা সে খেয়াল ঠিক তার পরের মুহূর্তেই। ল্যাভেন্ডার শাড়ি আলগা আঁচলে ফাঁক করে শীর্ষ সেই বড় শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামল রোদের উন্মুক্ত ফর্সা পেটের ওপর, ঠিক সেই কুচকুচে কালো তিলটার ওপর। শরীরের সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষের স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্ত চোখে তাকিয়ে তোতলাতে বলল, কি কি করছেন আপনি? আমার পেটে হাত দিচ্ছেন কেন? শীর্ষ একটুও সরল না, বরং মেঘের কানে একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনল। তার তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আছড়ে পড়ছে। মেঘের ওপর হাতের চাপটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, বিকজ আই লাভ ইয়োর নেভেন অ্যান্ড আই ওয়ান্না প্লে ইন আ ফুটবল ওয়ার্ল্ড কাপ উইথ ইউ। ক্যান ইউ এজেন্স দিস গেম? শীর্ষের মুখে সেই পরিচিত শব্দগুলো শোনা মাত্রই মেঘের মাথার ভেতর যেন 100টা সাইরেন একসাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকে দম করে নিভে গেল। সে এবার 100 ভাগ নিশ্চিন্ত হয়ে গেল যে সে আর কখনো মেঘালয়ের মেজর কারদারের খাঁচায় বন্দি এক চিলতে শিকার মাত্র। সে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি আপনি বুঝে গেছেন সবকিছু? শীর্ষ ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মেজের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয়া আমি ঘাসে মুখ দিয়ে চলি?
বাংলাদেশ আর্মির একজন মেজর আমি। তুমি আমায় অমন হট অ্যান্ড বোল্ড পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লেমেটকে চিনতে পারবো না। সুইট হার্ট, সুইট হার্ট শব্দটা মেঘের কানের পর্দা ভেদ করে মগজে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বনবন করে ঘুরতে লাগলো। ভয়ে পারদ যখন সর্বোচ্চ সীমানায় পৌঁছায়, মেঘের মস্তিষ্ক তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথা নেই, বার্তা নেই। সে দম্পতি সত্যি শীর্ষে শক্ত বাহুবন্ধনের মাঝে চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিথর হয়ে যাওয়া দেখে শীর্ষ কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকালো। এ কি মেরে খোদা! এ খালি ধপাস ধপাস আর কপাস করে অজ্ঞান হওয়া ছাড়া দুনিয়া আর কিছুই বোঝে না। নেকা একটা ইচ্ছা তো করছে এখনই কেটে কুটে পদ্মার নদীতে ভাসিয়ে দিতে। শীর্ষ আর মেঘের এই ভারী শরীরটা ধরে রাখার কোনো চেষ্টা করল না। সে সে এক প্রকার ঠাস করে মেঘকে বাসর ঘরের ফ্লোরের ওপর ফেলে দিল। মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাত করে উঠে শার্টের হাতাটা আরো ওপরে গুটিয়ে বলল, থাক তুই এখানে, মইরা পইরা থাক। অচেনা আইডিতে এমন হট ছবি আর মেসেজ পাঠাবার পারিস, আর এখন সত্যটা সামনাসামনি মানবার পারিস না। উফ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বউ এসে পাশের ঘরে ঢুকবে কি উল্টেটা সেখানে মেজর ওপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়কে নিয়ে সবাই তুমুল হুল আর টানা হেঁচড়া ব্যস্ত। কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাত পায়ের তালু ডলে দিচ্ছে, আর কেউ বাতাস করতে করতে অস্থির। মেঘের এমন কাণ্ড কারখানা দেখে মেঘের মা আলেয়া বানুর মেজাজ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন। তারপর তারপর রাগে গজগজ করতে করতে ঘরে এক কোণে দাঁড়িয়েছিল। নিরীহ গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবাকে লক্ষ্য করে একেবারে খেকিয়ে উঠলেন, শোনো মাস্টার, তোমার এই হাব্বাইত্যা আর মাইয়ারে নিয়ে আমি আর পারবো না। দিন দিন মাথায় চড়ে বসতাছে বেদ্যপ ৪২ একটা। কোনো কাম নাই কাজ নাই, এখন কোনো আকাজ করতে যাইয়া ঘরের মধ্যে এনে অজ্ঞান হইছে। শুনি, তোমার আদরের মাইয়া এখন তুমি সামলাও বাপু, আমারে আর এই আপনাদের মতো টানিও না। আলিয়া বানুর এমন ঝাঁঝালো চিল্লাচিল্লিতে ঘরের বাতাস আরো গরম হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বইয়ের ধমক খেয়ে চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাচটা আঙ্গুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইলেন। আলেয়া বানুর এই হকচণ্ডী রূপ দেখে তার ছোট বোন পিঙ্কু এগিয়ে এলেন। তিনি আলেয়া বানুর হাতটা ধরে একটু শান্ত করার সুরে নরম গলায় বললেন, আহা আহা বড় আপা, তুমি শুধু শুধু এ আনন্দের দিনে ওরে এভাবে বইকো না তো। ও তো এখনো ছোট মানুষ, বোঝে না কিছু। পিঙ্কুর কথা শুনে আলেয়া বানু মেজাজ যেন আরো এক কাঠি চড়ে গেল। তিনি হাত নেড়ে ঝালো গলায় বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আজ যদি ওরে ধইরে দিয়া দেই, তবে কাইলি এক বাচ্চার মা হইব। ওই বুঝি এখনো ছুটু।
ওই বয়সে আমি ঘর সংসার সামলাইছি, আর উনি বাসর ঘরে আইসা ধপাস করে অজ্ঞান হইয়া পইরা আছে। ঢং কত! আলিয়া বানুর এই কড়া কথার জবাবে এবার শিউলি বেগম শীর্ষের মা মাথা নেড়ে না বোধক উত্তর দিলেন। তিনি মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিন্তু ধীর গলায় বললেন, আলিয়া আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘমাকে এভাবে বকছেন। আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাঝকা পরে কইরেন, আগে ওরে সুস্থ করে তুলুন তো। শীর্ষের মা শিউলি বেগমের মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলিয়া বানু এবার আর কথা বাড়াতে পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অভ্র এই দুই যুবকের কাউকেই আপাতত এই হুলস্থুলের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়েবাড়ির কোনো এক জরুরি কাজের তদারকি করতে দুই ভাই মিলে একটু আগে গেটের বাইরে গেছে। এদিকে ঘরে এক কোণে থাকা সোফাটায় নতুন বর বউ নীরব আর নিধি এতক্ষণ ধরে একদম চুপচাপ আড়ষ্ট হয়ে বসে আছে। বাসর রাতের রোমান্স তো দূরে থাক, মেঘালয়ার এই নাটকীয় কাণ্ড কারখানা আর মেজর শীর্ষর রাগী রূপ দেখে বেচারাদের নিজেদেরই যান যার জোগাড়। বড় বউয়ের সাজে বসে থাকলেও দুজনেই যেন ভয়ে ভয়ে কাছুমাছু হয়ে আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শীর্ষ এবার তার গভীর কণ্ঠস্বরটা একটু নরম করল। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত কিন্তু ধীর গলায় বলল, আপনারা তিথি আর নীরবকে নিয়ে ওদের বাসর ঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু। শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্ছি মেয়েকে আমি সামলে নিশ্চিত চলবে। হ্যাপি রিডিং। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।